আসসালামু আলাইকুম, আমি হাসনাইন রাফি। আজকে তোমাদের ভাইরাসের জীবন চক্র নিয়ে আলোচনা করব। আমরা ইন্টারমিডিয়েটের ভাইরাস অধ্যায়টা পড়ছিলাম। কি পড়ছিলাম ভাইরা? ভাইরাস। ভাইরাস শব্দের অর্থ কি আমাদের? এটার অর্থ ছিল হচ্ছে বিষ। ভাইরাস একটি ল্যাটিন ওয়ার্ড এবং ভাইরাস তুলনামূলকভাবে আমাদের ক্ষতি করে উপকারের বদলে। ঠিক আছে, এখন আমাদের কথা হলো আজকে ভাইরাসের কি পড়বো ভাইয়া? আজকে আমরা ভাইরাসের জীবন চক্র নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো? ভাইরাসের জীবন চক্র। ভাইরাস আসলে উদ্ভিদও না, প্রাণীও না। তাহলে ভাইরাস কি ভাইয়া? ভাইরাসই। ভাইরাস দুইভাবে তার জীবন চক্র সম্পন্ন করে। এক হচ্ছে লাইটিক চক্র, আর একটি হচ্ছে লাইসোজেনিক চক্র। কি? লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। আমরা ভাইরাস সম্পর্কে কি জেনে আসছিলাম? ভাইরাস একটি অকোষীয় জীব যার মাঝখানে থাকে নিউক্লিক অ্যাসিড, মানে নিউক্লিক অ্যাসিড। তার বাইরে থাকবে হচ্ছে কি? প্রোটিনের আবরণ, এবং তার বাইরে যদি কোনো আবরণ থাকতে পারে এটা প্রোটিন, লিপিড, হাবিজাবি যা দিয়ে হবে। এই যে ভাইরাসের প্রধান উপাদান আমাদের নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডই ভাইরাসকে পুনর্জন্ম দান করতে পারে। ভাইরাস যখন কোনো সজীব মাধ্যমে অবতরণ করে, মানে একটা ভাইরাস যখন কোনো উদ্ভিদ বা প্রাণীতে আক্রমণ করবে, তখন নর্মালি ভাইরাস তার ডিএনএ অথবা আরএনএ মানে নিউক্লিক অ্যাসিড সেই জায়গায় নিয়ে গিয়ে প্রাণীর বা উদ্ভিদের কোষের ডিএনএ বা আরএনএ পরিবর্তন করবে। এই উদ্ভিদ বা প্রাণীর পোষকদেহের ডিএনএ অথবা আরএনএ পরিবর্তন করার মাধ্যমে ভাইরাস পোষকদেহে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এটাই হলো ভাইরাসের প্রধান কাজ। তো ভাইরাসের জীবনচক্রে ভাইরাস কি করে? ভাইরাস মেইনলি জীবনচক্রে তার মানে প্রতিলিপি তৈরি করে। কি করে ভাইয়া? প্রতিলিপি তৈরি করে। ওকে, প্রতিলিপি কি জিনিস? হুবহু ভাইরাসের মতনই আর একটা ভাইরাস, হুবহু ভাইরাস। এবং প্রতিলিপি 1 থেকে 100, 1000 অনেক বেশি হইতে পারে। তাহলে আমরা আজকে লাইটিক চক্র অ্যান্ড লাইসোজেনিক চক্র সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা নেক্সটে চলে আসি। আমাদের প্রথম আলোচনার টপিক হচ্ছে লাইটিক চক্র। এটা ভাইরাসের একটা বিশাল চক্র এবং ভাইরাস এর মাধ্যমে কি করে? নিজের বংশ বৃদ্ধি করে। কিভাবে? লাইটিক। এই যে আমাদের লাইটিক চক্র, লাইটিকটা আসছে মেইনলি লাইসিস থেকে। কই থেকে? লাইসিস, যার অর্থ হচ্ছে কি? ভাঙা বা বিদীর্ণ করা। তো এখানে মেইনলি হয় কি? একটা পোষক দেহকে একটা ভাইরাস এসে অ্যাটাক করবে। ভাইরাসের ডিএনএ অথবা আরএনএ যাই থাকুক না কেন, এটা পোষক দেহে প্রবেশ করবে এবং এর ভিতরে নিউক্লিয়াসের ডিএনএ এবং আরএনএর সাথে এই পোষক দেহের জিনিসগুলা পরিবর্তন করার পরে এইখানে নতুন করে ভাইরাসের হাত, পা, মাথা যা যা তৈরি হওয়া দরকার তৈরি হবে এবং একসময় ভাইরাসটা এভাবে ছিদ্র করে বের হবে, নতুন নতুন ভাইরাস। ঠিক আছে, এই যে কোষ প্রাচীর গলিয়ে ফেলা বা ভেঙে ফেলা বা বিদীর্ণ করে বের হওয়া, এই জিনিসটাকে আমরা বলতেছি কি? লাইসিস করা। কি ভাইয়া? একটা ভাইরাস কোনো একটা পোষক দেহে তার প্রয়োজনীয় ডিএনএ অথবা আরএনএ ছেড়ে দিয়ে পোষক দেহের ডিএনএ আরএনএ পরিবর্তন করে আলাদা আলাদাভাবে তার দেহের অংশ তৈরি করে নতুন করে ভাইরাস তার দেহকে বা কোষ প্রাচীরকে ভেদ করে বেরিয়ে আসার যেই চক্র, এটাকে বলি আমরা লাইটিক চক্র। এটাকে বলা হয় লাইটিক চক্র বা বিদীর্ণ করা বা বিগলনকারী চক্র। কি? বিগলনকারী চক্র। ঠিক আছে, এইটা মেইনলি কি হয়? আমাদের এই যে পোষক দেহ দেখলাম, এইটা ইশেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়া হয় এবং যেই ভাইরাসটা আসে এইটা আমাদের টিটুফাস ব্যাকটেরিয়া হয়। তাহলে টিটুফাস ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা কি জানতাম? টিটুফাস ব্যাকটেরিয়া আমরা সম্পর্কে জানতাম একটা কলার থাকবে, 4টা স্পাইক থাকতে পারে, তাই না? ওকে, এটা একটা টিটুফাস ব্যাকটেরিয়া যেখানে
নিউক্লিক অ্যাসিড ডিএনএ থাকবে এবং 3টা স্পাইক দিয়ে কি করবে, সে তার ডিএনএ অথবা আরএনএ ইশেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাবে। কার ভিতরে প্রবেশ করাবে? ইশেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়াতে। এবং ইশেরেশিয়া কোলাইয়ের ব্যাকটেরিয়ার ভিতরে ডিএনএ আরএনএ পরিবর্তন করে তার আলাদা আলাদা দেহ তৈরি করে, মানে দেহের অঙ্গাণু তৈরি করে ইশেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে বা ভেদ করে বের হয়ে আসবে। এটাই আমাদের কি ছিল? লাইটিক চক্র। এই লাইটিক চক্রের অনেকগুলো ধাপ আছে। এইটা একটা কমপ্লেক্স চক্র বোঝায়। কমপ্লেক্স চক্র বলতে কি বোঝাচ্ছি ভাইয়া? এটা হলো একটা বড় একটা চক্র। ওকে, তাহলে লাইটিক চক্রে কি কি জিনিস আছে? কয়েকটা ধাপ আছে, মেনলি 5টা থেকে 6টা ধাপের কথা বলা আছে। প্রথম যে ধাপটা, এই ধাপটাকে বলা হয় ল্যান্ডিং। প্রথম ধাপের নাম কি? অ্যাটাচমেন্ট বা ল্যান্ডিং। আচ্ছা, আমি আগে ধাপগুলোর নাম লিখে দিই, ঠিক আছে? অ্যাটাচমেন্ট অথবা ল্যান্ডিং। দ্বিতীয় ধাপ হচ্ছে ডিএনএ এর অনুপ্রবেশ বা পেনিট্রেশন। এটাকে বলা হচ্ছে পেনিট্রেশন। তৃতীয় ধাপকে আমরা বলবো কি? প্রতিলিপন। চতুর্থ ধাপকে আমরা বলবো কি? দেহাংশ একত্রিত হওয়া বা অ্যাসেম্বল। আর পঞ্চম ধাপটি বলবো আমরা রিলিজ। ওকে, তাহলে পঞ্চম ধাপকে আমরা কি বলবো? রিলিজ। দেখেন এখানে আমরা ভাইরাসের কয়টা ধাপ পাইছি? 5টা ধাপ। এটা আমাদের পুরোটাই লাইসোজেনিক চক্রের ধাপ বোঝাচ্ছি। ওকে, আসেন কিসের ধাপ বললাম আমরা ভাইয়া? লাইটিক চক্রের ধাপ বোঝালাম আমরা। কি ধাপ? অ্যাটাচমেন্ট অথবা ল্যান্ডিং। প্রথম কথা হচ্ছে, কোনো একটা ভাইরাস যদি তার পোষক দেহকে আক্রমণ করতে চায়, অবশ্যই সেই ভাইরাসের পোষক দেহের কোষ দেহের উপরে তাকে অ্যাটাচ হইতে হবে বা ল্যান্ডিং করতে হবে। ল্যান্ডিং বলতে দেখেন না, প্লেন যখন ল্যান্ডিং করে, তো ইটস লাইক যে অ্যাটাচমেন্ট অথবা ল্যান্ডিং। এটা কিভাবে করবে? একটা ইশেরেশিয়া কোলাই ভাইরাস আছে, তারপরে টিটুফাস ভাইরাস কি করবে? তার যেই কি ছিল, স্পাইক ছিল, এই স্পাইকটা দিয়ে কোষ দেহকে অ্যাটাক দিবে বা আক্রমণ করবে। এটাই আমাদের কি ছিল? ল্যান্ডিং। দেন আসবো দ্বিতীয় ধাপ কি? ডিএনএ অনুপ্রবেশ বা পেনিট্রেশন। এখন আমার কি ছিল? ডিএনএ ছিল, আমার টিটুফাস ব্যাকটেরিয়ার ডিএনএ। এই ডিএনএটাকে আমরা কোথায় প্রবেশ করাবো? ইশেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়ার ভিতরে। যেহেতু তার আমরা পোষক দেহের ভিতরে একটা বিশাল চেন জানতে চলেছি, তাহলে অবশ্যই আমাকে একটা রিসেপ্টর সাইট অনুযায়ী প্রোটিনের ক্যাপসোমিয়ার দিয়ে যাইতে হবে। তাহলে এই যে আমার অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট কিন্তু সব জায়গায় হবে না, প্রোটিনের রিসেপ্টর সাইট থাকা লাগে। আমরা আগে পড়ে আসছি না, ঠান্ডা লাগার ভাইরাস শুধুমাত্র শ্বসনতন্ত্রের মিউকাস কেন্দ্রকে আক্রমণ করতে পারবে। তো এইরকমই যদি টিটুফাস ভাইরাস ইশেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়ার উপরে এসে আক্রমণ করতে চায়, অবশ্যই তাকে রিসেপ্টর সাইট অনুযায়ী আক্রমণ করতে হবে। আর এই রিসেপ্টর সাইটটাই কি? প্রোটিনের ক্যাপসোমিয়ার থাকা লাগবে। এখানে কি থাকবে? প্রোটিনের ক্যাপসিডের সাথে আসবে, আসার পরে ডিরেক্টলি সে কি করবে? অ্যাটাচ হবে, অ্যান্ড দেন ডিএনএ অনুপ্রবেশ কিভাবে করাবে? আচ্ছা, ডিএনএ কে ইশেরেশিয়া কোলাই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে প্রবেশ করাবে প্রথমে। কোথায়? একটা ব্যাকটেরিয়ার এটা হলো কি নিউক্লিয়াস, এটা একটা সাইটোপ্লাজম। প্রথমে আমার ডিএনএ কে কোথায় প্রবেশ করাতে হবে? সাইটোপ্লাজমে। ওকে, এই সাইটোপ্লাজম থেকে ডিএনএটা কোথায় যাবে? নিউক্লিয়াসের ভিতরে যাবে, এবং এই নিউক্লিয়াসের ভিতরে গিয়ে সে তার পরিবর্তন অনুযায়ী, দরকার অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে প্রথম ধাপ পাইলাম অ্যাটাচমেন্ট, দ্বিতীয় ধাপ পাইলাম কি? ডিএনএ অনুপ্রবেশ বা পেনিট্রেশন। তৃতীয় ধাপকে আমরা বলতেছি কি? প্রতিলিপন।
প্রতিলিপন বলতে এই যে ডিএনএ কে আমরা প্রবেশ করাইলাম এবং ডিএনএ তার নির্দিষ্ট পরিবেশ পেয়ে গেছে, পাইনি ভাইয়া? পাইছে। এখন সে তার অনুযায়ী ডিএনএ 5টা ছিল 100টা হবে, প্রতিলিপন তৈরি করবে। তার ভাইরাসের জন্য প্রয়োজনীয় যতগুলো দরকার সে ততগুলোই ডিএনএ প্রতিলিপন করবে। প্রতিলিপন করার সাথে সাথে এই যে ডিএনএ তার প্রতিলিপন করছে, এখানে আলাদা আলাদা করে আমার ডিএনএ তৈরি হওয়ার পাশাপাশি হাত পা এগুলো তৈরি হবে। মনে করেন এটা একটা মানুষ যার হাত পা হাবিজাবি আছে, ঠিক আছে? এখন এই মানুষটার ডিরেক্টলি এখানে 2টা পা, এখানে 2টা হাত, এখানে বডি, এখানে মাথা, এরকম করে পরিবর্তিত হয়েছে, এখানে প্রতিলিপন ঘটবে। দেন তারপরে অ্যাসেম্বল বা চতুর্থ ধাপ বলতেছি কি অ্যাসেম্বল, মানে দেহাংশ একত্রিত হওয়া। এই যে আমার এখানে পা, এই জায়গায় হাত, মাথা টাথা সবকিছু আছে না, এইগুলো এরকম করে একটা পূর্ণাঙ্গ ভাইরাসে একত্রিত হবে। কি হবে ভাইয়া? একত্রিত হবে। আর একত্রিত হওয়ার পরে এই ভাইরাসটা ব্যাকটেরিওফাজ হিসেবে মানে বহিঃপ্রকাশ করবে। কি ছিল আমার? ব্যাকটেরিওফাজ বলতে কি বোঝাচ্ছি? ফাজ বলতে ধ্বংসকারী, ব্যাকটেরিয়া বলতে ব্যাকটেরিয়া ধ্বংসকারী। তাহলে ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে যখন টিটু ভাইরাস ভাজ বা টিটু ফাজ ভাইরাস ধ্বংস করবে, তার মানে এটা একটা ব্যাকটেরিওফাজ হিসেবে আত্মপ্রকাশ করবে। তাহলে অ্যাসেম্বল বলতে কি আমাদের পুরোপুরি দেহ সব তৈরি হয়ে গেল, এখন কি হলো? ব্যাকটেরিওফাজ হিসেবে তৈরি হলো। অ্যান্ড এরপরে লাস্ট যে ঝাপ সেটার নাম হচ্ছে রিলিজ, মানে কি? বের হওয়া। এখন এটা কি করবে? অবশ্যই বের হইতে চাইবে, তাই না? এখানে দেখেন একটা ভাইরাসের ভিতরে অনেকগুলা মানে একটা ব্যাকটেরিয়ার ভিতরে অনেকগুলা মানুষ তৈরি হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে? এগুলো কিন্তু আসলে টিটু ফাজ, বাট আমি আসলে মানুষের মতন করে আঁকাচ্ছি, আপনারা আবার উল্টা পাল্টা ভাবিয়েন না। হ্যাঁ, এখন কি করবে? এরা তো অবশ্যই বের হইতে চাইবে, তাই না? এখন এরা বের হইতে গেলে কিভাবে বের হবে? এই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরকে ফাটাবে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ফাটায় তারা বের হয়ে আসবে, ঠিক আছে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ফাটায় বের হয়ে আসবে। ওকে, এই যে বের হয়ে আসলে এটাকে বলো লাইটিক, মানে ভাঙা, ভেঙে ফাটিয়ে বিদীর্ণ করে চলে আসে। এটা একটা ভিরুলেন্ট চক্র বা ভিরুলেন্ট ফাজ। ইক্লিপস কাজ বলে এখানে একটা কথা বলা আছে ভাইয়া, কি বলা আছে? ইক্লিপস কাল, এই জিনিসটা কি? এটা আপনাদের ক নম্বর কোয়েশ্চেনে খুব বেশি চলে আসে। ইক্লিপস কাল বলতে কি বোঝাচ্ছ? এই যে আমার 5টা ধাপ এখানে প্রকাশ করলাম, অ্যাটাচমেন্ট হওয়া শুরু করে, অ্যাটাচমেন্ট থেকে শুরু করে রিলিজ পর্যন্ত, এই পূর্ণাঙ্গ সময়টাকে আমরা বলবো কি? ইক্লিপস কাল। ভাইরাসের অ্যাটাচমেন্ট হওয়া থেকে শুরু করে পূর্ণাঙ্গ ভাইরাস বের হয়ে আসার সময়কালকে আমরা বলবো ইক্লিপস কাল। ওকে, এটা আমাদের লাইটিক চক্র চলে গেল। লাইটিক চক্রের ভিতরে আপনাদের বই আরো অনেক কথা বলা আছে, কোট প্রোটিনের কথা বলা আছে, তারপরে ওই রিসেপ্টর সাইটের কথা বলা আছে, অনেক অনেক জিনিস কথা বলা আছে। সবগুলাই এক কথার মেইন কথাই হলো আমাদের ভাইরাসের চক্রটা এরকমটাই, ঠিক আছে? কিরকম ভাইয়া? আরেকবার দেখাই। এইটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে আমাদের ভাইরাস আক্রমণ করবে। অবশ্যই ভাইরাসকে আক্রমণ করতে গেলে তার রিসেপ্টর সাইটে আক্রমণ করতে হবে। রিসেপ্টর সাইটে আক্রমণ করলে অবশ্যই তার প্রোটিনের আবরণ থাকা লাগবে। প্রোটিনের আবরণ ভেদ করে ভাইরাসটা ভিতরে আসবে এবং সেখানে কি করবে? ভাইরাসের ডিএনএ কে ভিতরে অনুপ্রবেশ করা। এবার এই ডিএনএ ভিতরে অনুপ্রবেশ করে কি করবে? এই জায়গাতে তার প্রয়োজন অনুযায়ী ডিএনএ প্রতিলিপন করবে, ঠিক আছে? এখন প্রয়োজন অনুযায়ী ডিএনএ প্রতিলিপন করার পাশাপাশি সে তার কি তৈরি করবে? আলাদা আলাদা হাত, আলাদা 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 পা মানে তৈরি করবে। এখন পরে কি হবে? এগুলো অ্যাসেম্বল হবে। অ্যাসেম্বল হয়ে তারা সম্পূর্ণ একটা ভাইরাস তৈরি হবে এবং তারা বিদীর্ণ করে, ত্বক বিদীর্ণ করে বের হবে, ঠিক আছে? এইটাই আমাদের লাইটিক চক্রের মেইন ফাংশন। ওকে, আর ইক্লিপস কাল বলতে কি বোঝায় ভাইয়া? ইক্লিপস কাল বলতে আমরা বুঝাই ফেলছি। আসেন, সেকেন্ড অর্ডারে যেটা আমাদের ছিল সেটা ছিল আমাদের লাইসোজেনিক চক্র। কি ছিল ভাইয়া? লাইসোজেনিক চক্র। এই যে লাইসোজেনিক চক্র, এটা আসছে লাইসো অ্যান্ড জেনিক আসছে কই থেকে? জেনারেশন থেকে। জেনারেশন অর্থ হচ্ছে কি? তৈরি হওয়া বা সৃষ্টি হওয়া, ঠিক আছে? আর লাইসোটা আসছে কই থেকে? লাইসিস থেকে আসছে মেনলি।
তো নতুন ভাইরাস জেনারেটেড হয়ে তারপরে বিদীর্ণ হওয়াকে বলবো আমরা লাইসোজেনিক চক্র। নতুন ভাইরাস তৈরি হয়ে পূর্ণাঙ্গ রূপে বিদীর্ণ করে বিতরণ করে বের হয়ে আসাকে আমরা কি বলবো? লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র আমরা T2 ফাজে দেখছিলাম, বাট লাইসোজেনিক পাবো ল্যামডা ফাজ, P13 ফাজ মনে হয়, ওকে P1 ফাজ, তারপরে M13 ফাজ, এইসব ভাইরাস আমরা পাবো কি? লাইসোজেনিক চক্র। এরা তোমার ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে লাইসোজেনিক চক্রের ভিতরে ফেলবে। লাইসোজেনিক চক্রে আমরা দুইটা ধাপ দেখতে পাই। একটা হচ্ছে পোষক ব্যাকটেরিয়া সংযুক্তি এবং ফাস্ট ডিএনএ অনুপ্রবেশ, আর ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে ভাইরাসের ডিএনএ সংযুক্তি। ওকে, কি ভাইয়া? প্রথম ধাপ যেটা, প্রথম ধাপ হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে ব্যাকটেরিয়ার যে ডিএনএ এর সঙ্গে কি করব? ভাইরাসের ডিএনএর মিল করব। ঠিক আছে, সংযুক্তি, এটা দ্বিতীয় ধাপ। তার আগে পোষকদের ব্যাকটেরিয়া সংযুক্তি এবং ফাজ, আচ্ছা পোষক ব্যাকটেরিয়া সংযুক্তি, সরি এইটা আমাদের কত নম্বর ধাপ? দ্বিতীয় ধাপ। আর প্রথম ধাপ কি ভাইয়া? পোষক দেহের সাথে ভাইরাসের সংযুক্তি। ঠিক আছে, কেমনে সংযুক্তি করব? নর্মাল কথাবার্তা, আসেন আমরা দেখি। পোষক দেহ আমাদের ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে আমরা ল্যামডা ফাজ ভাইরাস দিয়ে অ্যাটাক দিব। তাহলে অবশ্যই পোষক দেহ কি আমাদের এই যে হচ্ছে ব্যাকটেরিয়া এবং ল্যামডা ফাজ একটা ভাইরাস, এটা দিয়ে অ্যাটাক দিতে হবে। এখন এখানে এসে তাকে কি করতে হবে? ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসের সংযুক্তি করতে হবে। সংযুক্তি করার পরে এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা হলো কি ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাস আমার ভাইরাল ডিএনএ যেটা ছিল, এই দুইটা একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে এখানে কি হবে? ডিএনএর পরিবর্তন ঘটবে। পরিবর্তন ঘটে এই ব্যাকটেরিয়াল ডিএনএটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে এই জায়গাতে ভাইরাল ডিএনএটা তার পদক্ষেপ নেবে, মানে ভাইরাল ডিএনএর আচরণ সেটাকে এখানে প্রকাশ করবে। প্রকাশ করার পরে তাহলে কি হলো? পুরাটা কোষ তো ভাইরাস টাইপ হয়ে গেল না, ভাইরাসের আচরণের মতন হয়ে গেল। এখন এই জায়গাতে প্রয়োজন অনুযায়ী সে তার পরিবর্তন করবে। কি পরিবর্তন করবে? এই কোষের ভিতরেই অনেকগুলা ভাইরাস সৃষ্টি করবে সে। ঠিক আছে, ভাইরাস সৃষ্টি করার পরে এগুলা কি হবে? ত্বক ফেটে বের হয়ে আসবে। এটাই আমাদের কি ছিল? লাইসোজেনিক চক্র। এই যে জেনিকে জেনারেশন, এই জেনারেশনটা কেমনে হলো? এই ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাসের ডিএনএ দুইটার ভিতরে মিক্সড আপ করে আমাদের ভাইরাল ডিএনএটা পাইছি। ঠিক আছে, চলুন আসেন আরেকবার কি? পোষক দেহের সাথে ভাইরাসের সংযুক্তি, অ্যান্ড দ্বিতীয় ধাপ হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাস ভাইরাসের ডিএনএ সংযুক্তি। ওকে, এই দুইটা, এটা কি করে? আপনার এই যে পোষক কোষ, এই পোষক কোষকে ধ্বংস না করে বেরিয়ে আসে। ঠিক আছে, এরা জাস্ট পোষক কোষকে একটা মানে থাকার আধার হিসেবে নিবে। মনে করেন এটা একটা ফ্ল্যাটে এই দুইজন গিয়ে ভাড়া থাকলো এবং তারা বের হয়ে আসলো। এইটাকে বলা হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্র। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? লাইটিক চক্র অ্যান্ড লাইসোজেনিক চক্র শিখলাম। লাইটিক চক্রে আমরা 5টা ধাপ পাইছি। সেই ধাপগুলো অনুযায়ী একটা ব্যাকটেরিয়াকে কোনো একটা ভাইরাস যদি আক্রমণ করতে চায়, অবশ্য T2 ফাজ ভাইরাস দিয়ে আমরা দেখে আসছি, এটা ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করছিল। আর লাইসোজেনিকে M13, ল্যামডা ফাজ, P1 ফাজ, এইগুলো ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে। লাইটিক চক্র অর্থ হচ্ছে কি? বিদীর্ণ হয়ে বের হয়ে আসা, মানে ভাইরাসগুলো ব্যাকটেরিয়ার দেহতে আক্রমণ করবে এবং ব্যাকটেরিয়ার দেহে অনুপ্রবেশ করার পরে তার আলাদা আলাদা হাত পা তৈরি হবে এবং সেগুলো সব অ্যাসেম্বল হয়ে এক জড়ো হবে, তারপরে ভাইরাসটা বিদীর্ণ করে বের হয়ে আসবে। বাট লাইসোজেনিক চক্রে আমরা দেখলাম ডিএনএর পরিবর্তন ঘটিয়ে নিজের মতন করে ডিএনএ দিয়ে তৈরি করে নিজের ব্যাকটেরিয়া মানে ভাইরাস তৈরি করে
তারপরে বের হয়ে আসে কোষের কোনো ক্ষতি না করেই। তাহলে লাইসোজেনিক এবং লাইটিক চক্র এই দুইটা আমরা বুঝলাম। আপনারা আশা করি লাইসোজেনিক এন্ড লাইটিক চক্রের পার্থক্যটা পড়ে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং লাইটিক চক্র লাইসোজেনিক চক্র যদি কোনোভাবে না বোঝেন আমাকে কোশ্চেন করতে পারেন। এইটা এইচএসসির জন্য 100% গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি ভাইরাস থেকে কোশ্চেন করে থাকে আপনার টিচার, তাহলে দেখা যায় বছরের পর বছর এইটা থেকে একবার লাইসোজেনিক বা লাইটিক চক্র, একবার ভাইরাসের গঠন, একবার ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, এই কোয়েশ্চেনগুলো ফ্রিকুয়েন্টলি করতে থাকে। ঠিক আছে, তাই এইচএসসিতে মানে এইচএসসি পরীক্ষা আপনাদের হয়তো অনেক দেরি আছে, তবুও যদি বেসিক করতে চান অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। ওকে, আর জানার জন্য আমি আছি হাসনাইন রাফি ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম।